আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবার চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ক্লাস নিয়ে। আজকে হচ্ছে আমাদের আইসিটির ব্যাচ স্তরের দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং এই চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাস। গতকালকে আমি এই চ্যাপ্টার থেকে প্রায় 17টি টপিক শেষ করেছিলাম এবং আজকে বলেছিলাম যে টপোলজি নামের যে টপিকটি আছে সেটি ছাড়া বাকি সবগুলো শেষ করে ফেলবো, কারণ এই চ্যাপ্টারের সবথেকে কোর টপিকগুলো, অর্থাৎ সবথেকে ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে টপোলজি হচ্ছে অন্যতম। তাই আমি এই টপোলজিকে আলাদা একটি ভিডিওতে, শুধুমাত্র একটি ভিডিওতে রাখতে চাচ্ছিলাম। সেজন্য টপোলজির ভিডিওটি আমি পরবর্তীতে আপলোড করব। তাছাড়া আজকে এই চ্যাপ্টার শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। আজকের প্রথম টপিক হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং। তো কম্পিউটার নেটওয়ার্কিং বলতে আসলে কি বোঝায়? প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে নেটওয়ার্কিংটা আসলে কি। নেটওয়ার্কিং হচ্ছে সংযুক্তি বোঝায়। অর্থাৎ আমি যদি বলি যে আমার নেটওয়ার্ক অনেক স্ট্রং, আমার নেটওয়ার্ক অনেক স্ট্রং বলতে কি, আমার সম্পৃক্ততা বা সংযুক্ততা, অন্যের সাথে আমার যেই কানেক্টিভিটি সেটি অনেক স্ট্রং। এই নেটওয়ার্ক বলতে হচ্ছে সংযুক্ত বা কানেকশন বোঝায়। আর কম্পিউটার তো আমরা সকলেই জানি। এখন কম্পিউটার নেটওয়ার্কিং হচ্ছে কম্পিউটারের সংযুক্ততা, অর্থাৎ একটি কম্পিউটার কতগুলো কম্পিউটারের সাথে যুক্ত আছে, এগুলো হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং। যখন আপনাকে বলা হবে আপনার কম্পিউটারটি আপনার বাসার আরও 2টি মোবাইলের সাথে যুক্ত আছে, তখন এখানে হচ্ছে কম্পিউটারটি নেটওয়ার্ক তৈরি হচ্ছে, অর্থাৎ কম্পিউটারের নেটওয়ার্কিং এখানে 2। এখন আরেকটি কম্পিউটার যদি বলি যে 3টি মোবাইলের সাথে যুক্ত আছে, তার নেটওয়ার্কিং এই প্রথম নেটওয়ার্কিং থেকেও বেশি স্ট্রং। এটি হচ্ছে মূলত নেটওয়ার্কিং, অর্থাৎ আপনার সংযুক্ততা বা সম্পৃক্ততা বা কানেক্টিভিটি কতটুকু, সেটি হচ্ছে নেটওয়ার্কিং। আর এখানে কম্পিউটার নেটওয়ার্কিং বলতে বোঝাচ্ছে যে একটি কম্পিউটার কতগুলো কম্পিউটারের সাথে যুক্ত আছে বা সংযুক্ত আছে। এক্ষেত্রে যদি বইয়ের ভাষায় বলি তাহলে বলা যাবে যে 2 বা ততোধিক কম্পিউটার একে অপরের সাথে তথ্য আদান প্রদানের জন্য যেভাবে সংযুক্ত থাকে তাকে বলা হয় কম্পিউটার নেটওয়ার্কিং। এখান থেকে খুব বেশি কিছু আসে না, তবে আপনারা পড়ে রাখতে পারেন যে এই কম্পিউটার নেটওয়ার্কিংয়ের সংজ্ঞা এবং সবথেকে বড় কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে ইন্টারনেট। অর্থাৎ সবথেকে বড় কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে ইন্টারনেট। কেন ইন্টারনেট? দেখুন, ইন্টারনেট এমন একটি জিনিস যার সাথে আপনার হাতে যে মোবাইল ফোন আছে বা আপনার বাসায় যে পিসি আছে তার সাথে সকল ডিভাইসের সাথে এই ইন্টারনেটটি সংযুক্ত আছে। এক্ষেত্রে যদি আমি হিসেব করি একটি পরিসংখ্যানের মতে, তাহলে আপনার কাছে যতগুলো ডিভাইস আছে, শুধু কম্পিউটার নয়, মোবাইল, কম্পিউটার সব কিছু আপনার নেটওয়ার্কের সাথে যুক্ত আছে। অর্থাৎ আপনি চাইলেই সব কিছু করতে পারছেন, তার সাথে যে কোনো দেশের সাথে যোগাযোগ করতে পারছেন, তাদের তথ্যগুলো জানতে পারছেন, তাদের সংবাদগুলো জানতে পারছেন, তাদের বিভিন্ন আপডেটগুলো আপনি জানতে পারছেন। এগুলো মাত্র নেটওয়ার্কিংয়ের কারণেই হয়েছে। অর্থাৎ আপনার নেটওয়ার্কটি এত ব্রড হয়ে গেছে বা এত ব্যাপকভাবে ছড়িয়েছে যে আপনি পৃথিবীর সমস্ত কিছু আপনি জানতে পারছেন। অর্থাৎ আপনার সবথেকে শক্ত নেটওয়ার্ক হচ্ছে এই কম্পিউটার নেটওয়ার্কই। এজন্য বলা হয়ে থাকে, কেননা এটা কোনো নির্দিষ্ট সংখ্যক 1, 2, 3, 10, 15, 20, 100, 1000 এরকম কোনো ডিভাইসের সাথে সংযুক্ত নেই, বরং পুরো পৃথিবীর সমস্ত ডিভাইসের সাথে এই নেটওয়ার্কটি সংযুক্ত আছে। এজন্য বলা হয় সবথেকে বড় কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে ইন্টারনেট। তারপর এখান থেকে আর কিছু নেই। কম্পিউটার নেটওয়ার্কের ব্যবহারের উদ্দেশ্য এখানে আমি বর্ণনামূলক আপনাদের না জানা থাকলেও চলবে, শুধু এগুলো আমি বলে দিচ্ছি। ইনফরমেশন রিসোর্স শেয়ার, হার্ডওয়্যার রিসোর্স শেয়ারিং, সফটওয়্যার রিসোর্স শেয়ারিং, তথ্য সংরক্ষণ, মেসেজ আদান প্রদান, দূরবর্তী স্থান থেকে ব্যবহার, ডেটাবেস ম্যানেজমেন্ট, অফিস অটোমেশন, নিরাপত্তা, সার্ভার সংযুক্তি। এগুলো মনে না রাখলেও চলবে, সমস্যা নেই। তারপর আছে কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার। বেসিক্যালি মালিকানা অনুসারে, ভৌগোলিক বিস্তৃতি অনুসারে, সার্ভিস প্রদান ও নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে এগুলোকে ভাগ করা হয়ে থাকে। এখানে মালিকানা অনুসারে 2 রকম হতে পারে। একটি হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক, একটি হচ্ছে পাবলিক নেটওয়ার্ক। প্রাইভেট নেটওয়ার্ক বলতে কী বোঝায়? প্রাইভেট নেটওয়ার্ক বলতে বোঝাচ্ছে যে এটি একজন স্পেসিফিক মালিকানাধীন থাকবে এবং তার ইউজার কম থাকবে। আর পাবলিক বলতে বোঝাচ্ছে যে একটি সংস্থা এর মালিক থাকবে, যেমন সরকার কোনো একটি সংস্থার যখন মালিক থাকে তখন সেটাকে বলা হয় পাবলিক এরিয়া, অর্থাৎ যে কেউ চাইলে এটি থেকে সার্ভিস নিতে পারে। কিন্তু প্রাইভেট বলতে বোঝাচ্ছে যে কেউ চাইলেই এর থেকে সেবা নিতে পারবে না। তারপরে আছে PAN, LAN, CAN, MAN, WAN, অর্থাৎ পেন, ল্যান, ক্যান, ম্যান, ওয়ান, এগুলোকে এভাবে বলা হয়ে থাকে। এখান থেকে আসার মতো আপনার শুধু এগুলোর পুনরূপগুলো জানলে হয়ে যাচ্ছে, যেগুলো আমি এখন স্ক্রিনে দিয়ে দিচ্ছি। অর্থাৎ বিভিন্ন নেটওয়ার্কের তুলনা যে চারটি রয়েছে, এখান থেকে পুরো নাম অবশ্যই পড়তে হবে। তারপর নেটওয়ার্কের আকারগুলো পড়ে নেবেন, মাধ্যম পড়তে পারেন। এছাড়া আর তেমন কিছু
লাগবে না। তারপর এখানে এমসিকিউর জন্য আসতে পারে যে পৃথিবীর সবথেকে বড় WAN নেটওয়ার্ক হচ্ছে ইন্টারনেট। WAN বলতে বোঝাচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড বলতেই বোঝাচ্ছে অনেক বিস্তর একটা জিনিস, অর্থাৎ পুরো পৃথিবী জুড়ে এটি ছড়িয়ে আছে। এই ইন্টারনেট, এই ওয়াইড এরিয়া নেটওয়ার্কটি হচ্ছে ইন্টারনেট। এটি এমসিকিউ আসতে পারে। তারপর আছে সার্ভিস প্রদান ও নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে কম্পিউটার নেটওয়ার্কের শ্রেণীবিভাগ। একে 3 ভাগে ভাগ করা হয়েছে: ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, মিশ্র বা হাইব্রিড নেটওয়ার্ক। এখান থেকেও তেমন কিছু আসছে না। তার পরবর্তী টপিক হচ্ছে মডেম। মডেম টপিকটি যারা পূর্ববর্তী ক্লাস করেছেন আমি দেখিয়েছি যে মডেমটি আসলে কোথা থেকে এসেছে। মডুলেশন এবং ডিমডুলেশন থেকে এসেছে, এবং মডুলেশন ও ডিমডুলেশনের প্রক্রিয়াটি আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এখান থেকে এসেছে মডেম। মডেম আবার 2 প্রকার হয়ে থাকে, একটি হচ্ছে ইন্টারনাল মডেম, আরেকটি হচ্ছে এক্সটার্নাল মডেম। ইন্টারনাল বলতে কী বোঝায়? অর্থাৎ আপনার ডিভাইসের ভেতরে যেই মডেমটি থাকে সেটি হচ্ছে ইন্টারনাল, আর যেটি বাইরে লাগানো হয় এক্সটার্নাল, যেগুলি আমরা সচরাচর দেখে থাকি বাজারে বিক্রি করে, সেগুলো হচ্ছে এক্সটার্নাল মডেম। তারপর আছে হাব। হাব বিষয়টি কি? হাব হচ্ছে একটি নেটওয়ার্কিং ডিভাইস। এটি এমন একটি নেটওয়ার্কিং ডিভাইস যা কেন্দ্রীয়ভাবে সংযুক্ত থাকে এবং এর সাথে আরও অনেকগুলো ডিভাইস যুক্ত থাকে, কিন্তু কেন্দ্রীয়ভাবে এটি যুক্ত থেকে সবগুলোকে তথ্য আদান প্রদান করে বা সবগুলোর সাথে নেটওয়ার্কিং সৃষ্টি করে, কাজ সম্পন্ন করে। এই হাবকে বলা হয় LAN বা লেন ডিভাইস। এটি এমসিকিউ আসতে পারে, লেন ডিভাইস। তারপর আসে সুইচ। হাব এবং সুইচ একই রকম। হাব যেরকম কেন্দ্রীয়ভাবে অনেকগুলো ডিভাইসকে সংযুক্ত করে, সুইচও একইভাবে কেন্দ্রীয়ভাবে থাকে এবং অনেকগুলো ডিভাইসকে সংযুক্ত করে। কিন্তু এখানে পার্থক্য হচ্ছে হাবের ক্ষেত্রে কোনো পোর্ট থাকে না, কিন্তু যখন আপনি এই ব্যাপারটি সুইচের ক্ষেত্রে চিন্তা করবেন তখন এখানে পোর্ট থাকবে বিভিন্ন। এখন পোর্ট কি? এই যে আপনার ফোনে চার্জ দেওয়ার সময় আপনার যে চার্জারটা লাগান, এটি হচ্ছে একটি পোর্ট, চার্জার পোর্ট। আবার ইয়ারফোন যখন আপনি ইউজ করেন তখন লাগানো যে জায়গাটি ইউজ করেন সেটি হচ্ছে একটি পোর্ট। এরকম সুইচের ক্ষেত্রে পোর্ট থাকবে, যা হাবের ক্ষেত্রে থাকবে না। তো সুইচের ক্ষেত্রে পোর্ট সংখ্যা কতগুলো হতে পারে? পোর্ট সংখ্যা হতে পারে 8, 16, 24 এবং 48, এরকম পোর্ট বিশিষ্ট সুইচ হতে পারে। এখন সুইচ এবং হাব এই দুটো প্রায় একই রকম সংজ্ঞা দিলেও তার মধ্যে কিছু পার্থক্য আছে। কি পার্থক্য? দেখুন, যখন আপনি নেটওয়ার্কিং ডিভাইস হিসেবে হাবকে ব্যবহার করবেন, যখন কোনো একটি ইনফরমেশন বা তথ্য আদান প্রদান করতে হবে, তখন আপনি এই হাবকে যখন ইনফরমেশনটি দেবেন তখন সে তার সাথে সংযুক্ত থাকা যতগুলো ডিভাইস আছে, অর্থাৎ একেও সরবরাহ করবে, একেও সরবরাহ করবে, একেও করবে, একেও করবে, এরকম যতগুলো নেটওয়ার্কের সাথে যুক্ত থাকবে কম্পিউটার সবগুলোকে সরবরাহ করবে। কিন্তু সুইচের ক্ষেত্রে যেহেতু এখানে সবগুলোর সাথে সংযুক্ত করার জন্য এরকম সুইচ থাকে, তাই আপনি চাইলেই সুইচ থেকে এটি যদি বন্ধ রাখুন তাহলে বাকিগুলো ডেটা সরবরাহ হবে, কিন্তু এটিতে হবে না। একইভাবে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো সংখ্যক সুইচে, অর্থাৎ আপনার ইচ্ছা মতো আপনি ডেটা সরবরাহ করতে পারবেন, যেটি হাবের ক্ষেত্রে অসুবিধা সৃষ্টি করে। অর্থাৎ হাবের ক্ষেত্রে আপনি ইনফরমেশন দেওয়া মানে আপনার যদি এই কম্পিউটারকে ইনফরমেশন দেওয়ার দরকার হয় আর বাকি 3টিকে দেওয়ার দরকার নাও হয়, তারপরও আপনি হাবের ক্ষেত্রে এটির সাথে বাকি 3টিকেও দিতে হবে, কারণ এখানে কোনো অপশন নেই, যেটি সুইচের ক্ষেত্রে আছে। তো এই ক্ষেত্রে কি দেখায়? আপনি যখন হাবকে একটি ইনফরমেশন দেবেন তখন সে এতগুলো ডিভাইসকে যেহেতু সে নেটওয়ার্কের সাথে যুক্ত রাখছে, তাই সে একটু ধীর গতিতে কাজ করবে। আর সুইচের ক্ষেত্রে যেহেতু স্পেসিফিক কিছু নেটওয়ার্কের সাথে যুক্ত, তাই সেটি অনেক দ্রুত কাজ করতে পারবে। তারপর আসছে রাউটার। রাউটার আসলে কি? রাউটার এমন একটি নেটওয়ার্কিং ডিভাইস যা 2 বা ততোধিক কম্পিউটার বা নেটওয়ার্কে সংযুক্ত করবে, কিন্তু সেটি হতে হবে একই প্রকল্প বিশিষ্ট, অর্থাৎ একই নিয়মের 2টি নেটওয়ার্কে সংযুক্ত করে যেই নেটওয়ার্কিং ডিভাইস, সেটির নাম হচ্ছে রাউটার। এখান থেকে একটি এমসিকিউ আসতে পারে যে NAT নেট এর পূর্ণরূপ কি? নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেটর, এবং এটি রাউটারে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে গেটওয়ে। গেটওয়ে এবং রাউটার প্রায় একই রকমের, শুধু রাউটার হচ্ছে একই প্রোটোকল এবং গেটওয়ে হচ্ছে ভিন্ন প্রোটোকল মানে নিয়ম, সেটি আমরা অবশ্যই জানি যারা আগের ক্লাসগুলো করেছি। অর্থাৎ একই প্রোটোকলের 2 বা ততোধিক কম্পিউটারের মধ্যে যখন নেটওয়ার্কিং সৃষ্টি করবে তখন সেটা হচ্ছে এই ডিভাইসটি রাউটার, এবং ভিন্ন প্রোটোকল হলে সেটি হচ্ছে গেটওয়ে। এই গেটওয়েকে বলা হয় WAN বা ওয়েন ডিভাইস বলা হয়ে থাকে। এই গেটওয়েকে ওয়েন ডিভাইস বলা হয়ে থাকে, এমসিকিউ আসতে পারে। তারপর হচ্ছে প্রোটোকল অ্যাড্রেস ট্রান্সলেটর বা PAT তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে এই গেটওয়ে। তারপর একটি প্রশ্ন আছে, NIC এর পূর্ণরূপ? নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড হচ্ছে একটি অ্যাডাপ্টার।
এমন একটি প্লাগ ইন কার্ড যা কম্পিউটারকে নেটওয়ার্ক সংযুক্ত করে। এটি কি? অর্থাৎ আপনি আপনার হাতে যে ফোনটি আছে সেটি চার্জে দেওয়ার সময় আপনার যে চার্জারটি চার্জিং পোর্টে লাগান সংযুক্ত করেন, একইভাবে নেটওয়ার্কিং ইন্টারফেস কার্ড হচ্ছে এমন একটি কার্ড যা কম্পিউটারকে নেটওয়ার্ক সংযুক্ত করে। অর্থাৎ আপনি আপনার ফোনকে ইলেকট্রিসিটির সাথে সংযুক্ত করতে যেরকম চার্জার ইউজ করেন, একইভাবে নেটওয়ার্ককে যখন কম্পিউটারের সাথে যুক্ত করতে হয় তখন সেখানে দরকার পড়ে নেটওয়ার্কিং কার্ড, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। রিপিটার হচ্ছে এক ধরনের কানেক্টিভিটি ডিভাইস যা দুর্বল সিগন্যালকে অ্যাম্প্লিফাই বা শক্তিশালী করে। রিপিটার অর্থাৎ ধরুন আপনি একটি সিগন্যাল প্রেরণ করলেন আপনার ফোন থেকে, এখন সেই সিগন্যালটি আপনার থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে অন্য একটি ডিভাইসে যাবে। তো আপনি যখন এই সিগন্যালটি প্রেরণ করলেন তখন তার শক্তি বা ফ্রিকোয়েন্সি বা সিগন্যালের যেই ক্ষমতা সেটি ধরুন ছিল 10 গুণ। কিন্তু এই যে 1000 কিলোমিটার পথ পাড়ি দিচ্ছে, এই 1000 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার ফলে দেখা গেল এখান থেকে কমে সেটি 2 গুণ হয়ে গিয়েছে। তো কি হবে এখন? আপনি যেই সিগন্যালটি পাঠাচ্ছেন তা ওই ডিভাইসে যাওয়ার পর এটি অনেক দুর্বল হয়ে যাবে, যেহেতু এতটি পথ পাড়ি দিয়েছে। সেজন্য কি করা হয়, এই ডিভাইসে যাবার পূর্বে একটি রিপিটার ইউজ করা হয়। এই রিপিটারে যখন এই 2 গুণটি প্রবেশ করে তখন রিপিটার সেটাকে অ্যাম্প্লিফাই করে বা বর্ধিতকরণ করে তার শক্তি বাড়িয়ে আবার পূর্বের নিয়ে আসে এবং আপনি আবার একই ধরনের সার্ভিস পেয়ে যাচ্ছেন। এটি কি হলো? অর্থাৎ আপনারা যেই ওয়াইফাই বা ব্রডব্যান্ড লাইন ইউজ করেন সেখানে অনেক দূর থেকে আসে, অর্থাৎ আপনার বাসা থেকে মেইন যেই জায়গা, অর্থাৎ যেখান থেকে আপনাকে ওই ব্রডব্যান্ডের লোক ওয়াইফাই দিয়েছে তাদের যেই মেইন জায়গা সেটা অনেক দূরে অবশ্যই থাকে। তো ওইখান থেকে তারা যেই রকম নেটওয়ার্ক আপনাকে পাঠায় আপনি সেরকম পাচ্ছেন। কেন পাচ্ছেন? কারণ আপনার এখানে একটি রিপিটার ইউজ করেছে, সেজন্য এত পাড়ি দেওয়ার পরও আপনার একই ধরনের শক্তি পাচ্ছেন। যদি এটি ইউজ না করতো তাহলে আপনার এখানে ইন্টারনেটের যে শক্তি সেটি কমে যেত। তারপর আছে ব্রিজ হচ্ছে এক ধরনের নেটওয়ার্ক ডিভাইস। এটিও পূর্বে যেই বলেছিলাম রাউটার, সুইচ, গেটওয়ে এগুলোর মতো এই ব্রিজ হচ্ছে এক ধরনের নেটওয়ার্কিং ডিভাইস যা নেটওয়ার্ককে সংযুক্ত করে। ব্রিজ বলতে আমি বাংলাতে বলি, তার ব্রিজ মানে হচ্ছে সাঁকো। অর্থাৎ আপনার কখন সাঁকো দরকার হয়? যখন এখানে এরকম একটি রাস্তা থাকে যার মাঝখানে পানি পথ থাকে, তখন সেটি পার হওয়ার জন্য একটি সাঁকো ব্যবহার করা হয়। তো ব্রিজ হচ্ছে এমন একটি নেটওয়ার্কিং ডিভাইস যা দুটো নেটওয়ার্কিং ডিভাইসকে সংযুক্ত করে। আজকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়েছে: লোকাল ব্রিজ, রিমোট ব্রিজ এবং ওয়্যারলেস ব্রিজ। এখানে তেমন কিছু আসার নেই। ক্লাউড কম্পিউটিং। তো ক্লাউড কম্পিউটিং ব্যাপারটি আসলে কি? ক্লাউড কম্পিউটিং ব্যাপারটি অনেকে না জানা থাকতে পারে বা জানা না থাকলেও আমি যখন এখন বলবো তখন আপনারা অবশ্যই বুঝে যাবেন। ধরুন আপনার কাছে কিছু তথ্য আছে এবং সেগুলো আপনি এমন একটি জায়গাতে রাখতে চান যেখানে সিকিউরিটি পাওয়া যাবে এবং আপনার তথ্যগুলো হারানোর কোনো ভয় নেই। যেমন আপনি যদি ফোনে রাখেন তাহলে কি হচ্ছে, আপনার ফোন যদি কোনোভাবে চুরি হয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে সেই তথ্যগুলো আপনার পাওয়া কষ্ট হবে। ধরুন আপনার ফোনে 500 পিকচার আছে, এখন সেগুলো আপনি ফোনে রাখলেন। তো ফোন যদি নষ্ট হয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে এই 500 পিকচার আপনি হারিয়ে ফেলেছেন। অথবা যদি মেমোরি কার্ড, যেটি বলে এসডি কার্ড, এক্সটার্নাল এসডি কার্ড, সেটিতে রাখেন, যদি নষ্ট হয়ে যায় তাহলে শেষ। আবার যদি আপনি এই পিকচারগুলোকে পেন ড্রাইভে রাখেন তাহলে পেন ড্রাইভ হারিয়ে গেলে শেষ। যেখানেই রাখুন একটু সমস্যা ক্রিয়েট করেই। এখন এরকম যদি কোনো একটি জায়গা পাওয়া যেত যেখানে আপনি রাখার পর কোনোভাবেই তথ্যগুলো হারিয়ে যাওয়া সম্ভব নয়, অথবা আপনার এই 500 পিকচারের সাইজ হচ্ছে ধরুন 10 জিবি। এখন আপনার কাছে এই 10 জিবি জায়গার একটি এসডি কার্ড আছে বা মোবাইল ফোনে এই 10 জিবির মতো জায়গা খালি আছে যেগুলো আপনার ভরে গিয়েছে। এরপর যদি আপনি আরও কিছু রাখতে চান তাহলে কিন্তু পাচ্ছেন না। তো ক্লাউড কম্পিউটিং হচ্ছে এমন একটি ব্যবস্থা, এমন কিছু স্পেস বা এমন কিছু জায়গা যা আপনি ভাড়া নিতে পারবেন অনলাইন বা ভার্চুয়ালি, যেখানে আপনাকে কিছু পরিমাণ টাকা পেমেন্ট করার মাধ্যমে আপনি এই অনলাইনে ভার্চুয়ালি এই জায়গাগুলো কিনতে পারবেন, যেখান থেকে হারানোর কোনো ভয় নেই। আপনার যতদিন পাসওয়ার্ড মনে থাকবে বা পাসওয়ার্ড মনে না থাকলেও যখন আপনি ব্যাকআপ মোবাইল নাম্বার বা ইমেল আইডি দিয়ে খুলবেন তখন আপনার কোনোভাবে এগুলো হারানোর কোনো ভয় থাকবে না। এর একটি উদাহরণ হচ্ছে, ধরুন আমরা যখন জিমেল অ্যাকাউন্ট খুলি আমাদেরকে গুগল ড্রাইভ 15 জিবি এর একটি স্পেস দেওয়া হয় যেগুলো ফ্রি। এখন গুগল ড্রাইভে যদি আপনি কিছু ইনফরমেশন রাখেন, এটি আপনি যদি কখনো স্বইচ্ছায়
ডিলিট না করেন অথবা আপনি পাসওয়ার্ড ভুলে না যান, তাহলে কিন্তু আপনার কোনোভাবেই হারাবে না এই তথ্যগুলো বা এই যে কোনো কিছু ডকুমেন্টসগুলো। আপনার ফোন চুরি হয়ে যাক, যা কিছুই হয়ে যাক, আপনার এগুলো জায়গাতেই থাকবে। আপনি যখন তখন এখান থেকে যে কোনো ডিভাইস থেকে আপনি আপনার ফোনের পিকচার আছে, আপনি ফোন বাসায় ফেলে গিয়েছেন, বাজারে গিয়েছেন, আপনার তখন পিকচারের দরকার, আপনি সাথে সাথে ওই গুগল ড্রাইভের অ্যাক্সেস নিয়ে যে কোনো মোবাইল বা যে কোনো ডিভাইস, যে কোনো কম্পিউটার থেকে আপনি পিকচারগুলো বের করে নিতে পারবেন। এটি খুবই চমৎকার একটি প্রসেস। গুগল ড্রাইভ সেটি আমাদেরকে 15 GB পর্যন্ত ফ্রিতে দিয়ে থাকে। তার পরবর্তীতে যাদের দরকার হয় তারা সে কিনে নিতে পারবে। এটি হচ্ছে ক্লাউড কম্পিউটিং, অর্থাৎ এমন কিছু ফ্রি স্পেস যা আপনার প্রয়োজনে আপনি ভার্চুয়ালি ভাড়া নিতে পারবেন এবং সেখানে আপনি ব্যবহার করতে পারবেন। এই হচ্ছে ক্লাউড কম্পিউটিং। তারপর এখান থেকে আর তেমন কিছু আসে না, শুধু ক্লাউড কম্পিউটিংয়ের প্রকারভেদ পাবলিক, প্রাইভেট এবং হাইব্রিড। তো পাবলিক, প্রাইভেট এবং হাইব্রিড। পাবলিক হচ্ছে যেটি অবশ্যই সাধারণ মানুষের জন্য, যে কেউ ইচ্ছা যখন ইচ্ছা কিনে নিতে পারবে এবং ব্যবহার করতে পারবে। প্রাইভেট হচ্ছে একজন মালিকানার অধীন থাকবে। হাইব্রিড হচ্ছে দুইয়ের মাঝামাঝি। আর যখন ক্লাউড কী সেবা দিচ্ছে তার ভিত্তিতে ক্লাউডকে 3 ভাগে ভাগ করা চাই। এটি হচ্ছে IaaS, PaaS, SaaS, অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। এগুলো শুধুমাত্র পুনরূপ জানা থাকলেই হবে, আর কিচ্ছু দরকার নেই। তারপর আছে ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধা। এই ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধা এখানে শুধু পয়েন্ট আকারে লিখে দিলে হয়ে যাবে যে অপারেটিং সিস্টেম কমানো, অর্থাৎ ক্লাউড কম্পিউটিং ব্যবহারের মাধ্যমে আপনার যে অপারেটিং খরচ বলতে বোঝাচ্ছে, আপনি যদি এখন ধরুন গুগল ড্রাইভের কথা চিন্তা করি, আপনি যদি এখন একটি SD কার্ড কেনেন, ধরুন 16 GB একটি SD কার্ড কিনলেন, অবশ্যই সেটি কিছু না কিছু টাকা খরচ হবে, 200, 250 যাই হোক এই টাকাটি খরচ হবে। কিন্তু যখন আপনি গুগল ড্রাইভে রাখছেন তখন একটি জিমেল অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনি ফ্রিতে 15 GB পেয়ে যাচ্ছেন। তো এখানে আপনার অবশ্যই অপারেটিং খরচ বেঁচে গিয়েছে। যদি আপনি SD কার্ড কিনতেন তাহলে টাকা খরচ হতো, এখন কোনো টাকার খরচ হচ্ছে না। একইভাবে যখন এই জায়গাটি 1000 GB বা আরও বেশি দরকার পড়ে, তখন গুগল ড্রাইভ বা এরকম যেই ক্লাউড কম্পিউটিং সার্ভ করার মতো যে প্রতিষ্ঠানগুলো আছে তারা যে পরিমাণের অর্থ বিনিময়ে এই সেবাটি দিয়ে থাকে, এই টাকায় আপনি আলাদাভাবে অ্যাডিশনাল কোনো হার্ড ড্রাইভ কিনতে পারবেন না। এজন্য বলা হয়েছে অপারেটিং সিস্টেমের খরচ কম। তারপর হচ্ছে প্রায় সীমাহীন স্টোরেজ সুবিধা। হ্যাঁ, অবশ্যই আপনি যদি একটি 1 TB হার্ড ড্রাইভ কিনেন তাহলে সেখানে 1 TB জায়গা পাবেন, কিন্তু যখন আপনি এই ক্লাউড কম্পিউটিং সেবা ব্যবহার করবেন তখন আপনি যদি 1 মাসের জন্য সাবস্ক্রিপশন নেন বা 1 মাসের জন্য ভাড়া নেন, তাহলে সেখানে আপনি 1 মাসে যত কিছু সম্ভব, আপনার যতটুকু দরকার ততটুকু আপনি ব্যবহার করতে পারবেন। তারপর হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট ও রক্ষণাবেক্ষণ। যেহেতু আপনি একটি প্রতিষ্ঠান থেকে এই ক্লাউড কম্পিউটিংয়ের সেবাটি নিচ্ছেন, তাই রক্ষণাবেক্ষণ এবং যত দরকার পড়ে, যত কাজ পড়ুক সবগুলো তারা করবে, আপনি শুধু টাকা দেবেন মাসে মাসে ভাড়া হিসেবে। তারপর হচ্ছে সহজে তথ্য প্রবেশাধিকার। যেটি বললাম, ধরুন আপনার যে পিকচারগুলো সেগুলো আপনার মোবাইল ফোনে আছে, কিন্তু আপনি বাসায় ফোন বলে চলে গিয়েছেন, কিন্তু বাজারে যখন গেলেন তখন আপনার দরকার পড়লো পিকচারগুলো, তখন আপনার ফোনে যদি থাকে তাহলে আপনার বাসায় এসে আবার ফোন নিয়ে যেতে হবে। কিন্তু যখন এই ক্লাউড কম্পিউটিংয়ে থাকবে তখন আপনার ওই যে বললাম পাসওয়ার্ড এবং তার যে ইনফরমেশনগুলো দেয় সেগুলো দিয়ে যে কোনো জায়গা থেকে যে কোনো সময় অ্যাক্সেস নিতে পারবেন। তারপরে বলা হয়েছে সফটওয়্যার খরচ কম, যেটি একটু আগে বললাম কীভাবে খরচ কম। সহজ প্রাপ্যতা। হ্যাঁ, অবশ্যই সহজ প্রাপ্যতা। আপনি বাসায় বসে আপনি এটি পেয়ে যাচ্ছেন, আপনার কোনো দোকানে গিয়ে খোঁজাখুঁজি করতে হচ্ছে না যে গ্রাফিক্স কার্ড আছে কিনা, হার্ড ড্রাইভ আছে কিনা, SD কার্ড আছে কিনা, এগুলো। তারপর হচ্ছে নিরাপত্তা। অবশ্যই যেহেতু আপনাকে সার্ভিস দিচ্ছে যে প্রতিষ্ঠানটি, তাদের শুধু এই কাজটি করার জন্য একটি টিম আছে যারা শুধু রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তা দেবে, তো এখানে নিরাপত্তা একটু বেশি। ছোট ও প্রাথমিক উদ্যোক্তাদের জন্য আশীর্বাদ স্বরূপ। হ্যাঁ, অবশ্যই, কারণ যারা বড় উদ্যোক্তা আছে তারা পুরো বড় বিশাল সার্ভার রুম বসিয়ে দেয় তাদের নিজেদের জন্য, কিন্তু যারা ছোট উদ্যোক্তা আছে তারা এত খরচ করতে পারে না, সেজন্য তারা তাদের প্রয়োজন মতো জায়গা ভাড়া নিয়ে নেয়। তারপর হচ্ছে বিজ্ঞানী ও প্রকৌশলী গবেষকদের সুবিধা। হ্যাঁ, তারাও যেরকম বললাম যত স্পেসের দরকার তারা শুধুমাত্র ভাড়া নিয়ে এই ক্লাউড কম্পিউটিংয়ের মাধ্যমে এই সেবাগুলো পায়। তারপর হচ্ছে সহজ পরিবর্তে, আপনি যখন ইচ্ছা আপনি ওই জায়গা থেকে, অর্থাৎ আপনি প্রথমে এই 500 পিকচার রাখলেন, এখন আপনার মনে হচ্ছে যে 500 পিকচার আমি ছড়িয়ে দিয়ে আমি 500 পিকচারের জায়গায় আমি 500 ভিডিও রাখবো, আপনি সেটি রাখতে পারবেন। এটিতে তেমন কোনো হ্যাসেল করতে হবে না, সেজন্য বলা হয়েছে সহজ পরিবর্তন। তারপরে কিছু অসুবিধা রয়েছে, কারণ সব কিছুতেই যতই ভালো কিছু থাক তার কিছু না কিছু খারাপ দিক অবশ্যই আছে। তো এখানে নিরাপত্তা। হ্যাঁ, অবশ্যই নিরাপত্তার একদিক থেকে অনেক বেশি নিরাপদ, কারণ অনেক
দক্ষ জনবল এখানে কাজ করে থাকে নিরাপত্তার বিষয়ে, কিন্তু তারপর এখানে নিরাপত্তার কিছু ত্রুটি থেকে থাকে, কারণ আপনি আপনার অত্যন্ত পার্সোনাল কিছু বা গুরুত্বপূর্ণ কোনো ডকুমেন্টস আপনি ওইখানে রাখছেন। এখন ওইটা কিন্তু আপনি না, বা যেখানে রাখছেন ওই কোম্পানি বা ওই সার্ভারের কাউকে আপনি চেনেন না, আপনি অচেনা কোনো একটা মানুষের কাছে আপনার এত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস দিচ্ছেন। তো এখানে কিছু নিরাপত্তাজনিত সমস্যা সৃষ্টি হতেই পারে। তারপর হচ্ছে সার্ভার ডাউন। মাঝে মধ্যে সার্ভার ডাউন হয়, তখন আপনি চাইলেই আপনার এই ক্লাউড কম্পিউটিংয়ের থেকে কোনো ফাইল আপলোড বা ডাউনলোড করতে পারবেন না, সেটি সমস্যা দেখা দেবে। তারপর হচ্ছে ফি প্রদান। হ্যাঁ, অবশ্যই আপনাকে নিয়মিত ফি প্রদান করতে হবে, যেহেতু একটি জায়গা ভাড়া নিচ্ছেন। তারপর হচ্ছে ব্যবহারকারী নিয়ন্ত্রণ। ওরা যেহেতু আপনাকে ক্লাউড কম্পিউটিংয়ের জন্য কিছু স্পেস দিচ্ছে, আপনার দায়িত্ব শুধু হচ্ছে এই স্পেসে কিছু রাখবেন এবং সেখান থেকে দেখে দেখে ব্যবহার করবেন। তার বাইরে আপনাকে আর কোনো কাজ করতে হবে না, সবগুলো তারাই সংরক্ষণ করবে বা সবগুলো তারাই করে দেবে। এটি হচ্ছে ব্যবহারকারী নিয়ন্ত্রণ। তো আপনি যা ইচ্ছা তা করতে পারবেন না, শুধুমাত্র রাখা এবং সেখান থেকে অ্যাক্সেস নিতে পারবেন। তারপর হচ্ছে প্রশিক্ষণ। সাধারণত কর্মীদের প্রশিক্ষণের প্রয়োজন হয়। হ্যাঁ, অবশ্যই যারা এগুলো রক্ষণাবেক্ষণের কাজ করে থাকে তাদের প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। ইন্টারনেটের উপর নির্ভরশীলতা। যেহেতু এই পদ্ধতি সম্পূর্ণ ইন্টারনেট ভিত্তিক, তাই আপনার ইন্টারনেটের উপর নির্ভরশীল থাকতে হবেই। তারপর হচ্ছে স্টোরেজ লিমিট। অধিকাংশ ক্ষেত্রেই স্টোরেজের সীমাবদ্ধতা থাকে। আর হচ্ছে স্লো স্পিড। হ্যাঁ, অবশ্যই যখন আপনি অনেক বিশাল বিশাল ফাইল এখানে আপলোড করবেন, অনেক ক্লাউড কম্পিউটিংয়ের যে সার্ভারগুলো আছে এগুলোতে আপলোড করবেন, আপনি কিন্তু একা আপলোড করছেন না, অনেক মানুষ যেহেতু এই সেবাটি নিয়ে থাকে, তাই আপনি যখনই আপলোড করেন তখনই আপনার সাথে কেউ না কেউ আপলোড করছেই, অর্থাৎ একাধিক আপলোড একসাথে হচ্ছে, তো কিছুটা স্লো কাজ করবে। তো এই ছিল আজকের ছোট্ট একটি ক্লাস। তো আজকে প্রায় এই চ্যাপ্টারের 80% টপিক কভার হয়ে গিয়েছে, আর মাত্র একটি টপিক রয়েছে টোপোলজি, এবং এই চ্যাপ্টারের সব থেকে পাওয়ারফুল টপিক হচ্ছে টোপোলজি, যেটি আমি পরবর্তী ক্লাসে শেষ করবো ইনশাআল্লাহ। তো এই ছিল আজকে। টাটা, আসসালামু আলাইকুম।